রাখাইনে করিডোর নয়, মানবিক চ্যানেলে পৌঁছাবে ত্রাণ, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। দাবি বাংলাদেশ ছাড়া পাসপোর্ট নেই অন্য কোনো দেশের। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। ইশরাকের মেয়র ইস্যুতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ, অবরোধ, যানজটে ভোগান্তি, ফের পেছালো রিটের আদেশ। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারালি রিজেক্ট হবে। ইসি পুনর্গঠনের দাবিতে ব্যারিকেড ভেঙে এনসিপির বিক্ষোভ, প্রয়োজনে সংবিধান পোড়ানোর কর্মসূচি, রাজনৈতিক দাবির বিষয়ে মন্তব্য নেই কমিশনের। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে ঐক্য পরিষদ। এবং ২৮ মের মধ্যে শ্রমিকের পাওনা না দিলে কারাভোগ, কারখানা মালিকদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসমান নাফি। রাখাইনে করিডোর নিয়ে কারো সাথে কোনো কথা হয়নি, এর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তবে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা চ্যানেলের মাধ্যমে রাখাইনে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই বলেও দাবি করে এ নিয়ে বিতর্ক বন্ধের আহ্বান জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের আন্দোলনের পরিসর দিন দিন বাড়ছে। সপ্তম দিনে আন্দোলন নগর ভবনের সামনে থেকে ছাড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। ইশরাকের সমর্থনে কাকরাইল মৎস্য ভবন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিএনপি নেতা কর্মীরা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেন বিক্ষুব্ধরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর প্রতিবাদে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। নগর ভবনের সামনে থেকে আজ আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। এ সময় শাহবাগ কাকরাইল হাইকোর্ট রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা ঢাকাবাসী, আমরা জনগণ ঐক্যবদ্ধ। মেয়র হিসাবে আমরা ইঞ্জিনিয়ার ইশরাককেই সিটি কর্পোরেশন দেখতে চাই। আমাদের দাবি আদায় করতে আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এখন অনতি বিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আজকের এই গণতান্ত্রিক পরিবেশে আমরা চাই উচ্চ আদালত থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি সত্যিকারের রায় পাবেন এবং আমরা এই রায় নিয়ে বিজয়ীর বেশে নগর ভবনে ফিরে যাব। একই সময় রাজধানীর কাকরাইল মোড়ে জড়ো হন ইশরাক সমর্থকেরা। পরে হেয়ার রোডে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। টানা আন্দোলন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে আসতে হয়েছে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততক্ষণ আন্দোলন অব্যাহত রাখবেন তারা।
ঢাকা নগরবাসী এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এখানে অবস্থান নিয়েছি, যাতে আমরা এই আদালত কোনো প্ররোচনায় প্রলুব্ধ না হয়ে যাতে সঠিক রায়টি বাস্তবায়ন করে। অবস্থান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। বলেন, গ্যাজেট প্রকাশের পরও সরকারের কাছ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বার্তা পাচ্ছেন না নগরবাসী। এদিকে জলকামান সহ ডিএমপি ও এপিবিএন সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায় হেয়ার রোডে। সিউল আহমেদ, এখন, ঢাকা। এ নিয়ে আরও জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, বিক্ষোভ থেকে কি বলছেন ইশরাক সমর্থকরা? আর সকাল থেকে অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ, চলাচলকারীরাই বা কি বলছেন? নাফি, ঠিক 5 থেকে 10 মিনিট আগে কিন্তু এই মৎস্য ভবনের সামনে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিতেও কিন্তু তাদের আন্দোলন অব্যাহত আছে। তবে অনেকেই এই রমনা পার্ক সহ অন্যান্য যে জায়গায় বৃষ্টি যেখানে পড়ছে না কিংবা যেখানে একটু সেটেল হওয়া যাবে সেখানে কিন্তু তারা গিয়েছেন। যদি একটু আপনাদেরকে দেখায় যে এই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত আছে এবং আমরা এখানে কথা বলেছি অনেকের সাথে, তারা আমাদেরকে বলেছেন তারা অফিসিয়ালি কোনো ধরনের কর্মসূচি ঘোষণা না দিলেও তারা কিন্তু বলছেন যে আসলে আগামীকাল পর্যন্ত তারা থাকতে চাচ্ছে। যেহেতু আপনি জানেন যে হাইকোর্টের যে রিট শুনানি সেটি আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেটি হয়নি, সেটি আগামীকাল আবারও একটি সময় দেওয়া হয়েছে। সুতরাং তারা বলছেন যে তারা আজকে থাকবেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনকে মেয়র শপথ না করানোর জন্য তারা যেটি বলছেন যে এই যেটি করা হচ্ছে সেটির জন্য মূলত দায়ী হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তাকে দায়ী করা হচ্ছে। এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী ইউনিয়ন পরিষদগুলো আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেবাগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আপনি জানেন যে আজকে সহ গত 3 দিন যাবৎ কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলছে, একই সাথে 4 দিন যাবৎ নগরীর যে সেবা সে সেবাগুলো বন্ধ। 7ম দিনের মধ্যে আন্দোলন চলছে এবং আন্দোলন কিন্তু আমরা দেখছি যে নগর ভবনের সামনে ছিল, সেই নগর ভবনের সামনে থেকে এই আন্দোলন এখন চলে গেছে হচ্ছে আপনার এই মৎস্য ভবনের সামনে থেকে কাকরাইল, হেয়ার রোড সহ অন্যান্য যে জায়গাগুলো আছে সেই রোডগুলোতে কিন্তু এই ধরনের আন্দোলন চলছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে আন্দোলনের 7ম দিন, এই 7 দিন কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই আঞ্চলিক অফিসগুলো আছে সেই আঞ্চলিক অফিসগুলোর নাগরিক সেবাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে এই আন্দোলনের মূলত তাদেরকে যেই আন্দোলনের যে 2টি দাবি তারা করছেন, এক হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং একই সাথে এই যে উপদেষ্টা যে আছেন তাকে আসিফ মাহমুদ তাকে পদত্যাগ করাতে হবে, এমনটা কিন্তু তারা বারবার বলছিলেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, আন্দোলন আসলে এখনও অব্যাহত আছে এবং আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। সেই গরমে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারী যারা আছেন বা বিক্ষোভকারী যারা আছেন তারা কিন্তু এই রমনা সহ আশেপাশে জায়গাগুলোতে ছিল এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং আমরা দেখেছি সকাল থেকে রাস্তা বন্ধ ছিল, তবে দুপুরের পরে আমরা দেখেছি যে 2:30-3টার দিকে শাহবাগ থেকে যে একটি রোড আছে সেই রোডটি খুলে দেওয়া হয়েছে হাইকোর্টের সামনে পর্যন্ত। ওই একটি রোড দিয়েই কিন্তু আসলে এখন যানবাহন যাতায়াত করছে, অন্যান্য রোডগুলো যথারীতি বন্ধ আছে। নাফি, এই ছিল আমার কাছে মৎস্য ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়া নিয়ে সমর্থকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সিউল আহমেদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ ফের পেছালো। কাল আবারও দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। রিটকারী আইনজীবী আদালতে বলেন, আইন বহির্ভূতভাবে ইশরাক হোসেন রায় নিয়েছেন। ইশরাকের পক্ষের আইনজীবীরা শুনানিতে রিট খারিজ করার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3 মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। অপসারিত হন মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। রায়ে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয় বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে। পরে রায়ের আলোকে গেজেটও দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13ই মে হাইকোর্টে রিট করা হয়।
বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল। পরে আবারও শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে। রিটকারীর আইনজীবী আদালতে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ রায় দিয়েছেন। আইন বহির্ভূতভাবে ইশরাক হোসেন রায় নিয়েছেন। তিনি জালিয়াতিরও আশ্রয় নিয়েছেন দাবি আইনজীবীর। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি, অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে। সেই জায়গাটি রিট পিটিশনার চ্যালেঞ্জ করেছেন। ইশরাকের পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, এই রিট আইনসম্মত হয়নি। তারা রিটটি খারিজ করার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র, সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষ এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। তো আফটার লুজিং অফ সো মেনি লাইভস, হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 আগস্টের পরে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। আদালতের আদেশ থাকলেও ইশরাককে দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। ইসি পুনর্গঠনের দাবিতে ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। এ সময় সিইসি সহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন পুনর্গঠন না হলে এনসিপি কোনো ধরনের নির্বাচন হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এই দাবিকে রাজনৈতিক আখ্যা দিয়ে কোনো মন্তব্য করেনি কমিশন। তারা বলছে কমিশন নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জাওয়াত মাহমুদের প্রতিবেদন। দল হিসেবে আত্মপ্রকাশের আগে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীদের নতুন দল এনসিপি। আত্মপ্রকাশের পর এই দাবি নিয়ে আরও জোরালো অবস্থান নেয় দলটি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে কমিশনের সমালোচনায় মুখর হয় এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন, ইসি পুনর্গঠনের দাবিসহ নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। বিক্ষোভে যোগ দিতে আসা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইসিকে অবৈধ ঘোষণা করে বলেন, কমিশনের সদস্যরা নিরপেক্ষতা হারিয়েছেন। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি পুরো কমিশনের অপসারণ চান তারা।
সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও দুপুর নাগাদ দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে জড়ো হন। পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ইসি একটি দলের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। ইসি পুনর্গঠন না হলে এনসিপি কোনো নির্বাচন করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসেবে সক্ষমতার পরিচয় হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এনসিপির দাবি রাজনৈতিক, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকারের নির্বাচন না দিলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখল মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন এনসিপি নেতারা। সানি মৃধা, এখন, ঢাকা। অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে ঐক্য পরিষদ। চলমান কর্মবিরতির পর এবার তারা এই ঘোষণা দিল। সমস্যা সমাধানে কাল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে তারা। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনায় আসেনি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর চলমান অচলাবস্থার সমাধান। যদিও বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এনবিআর ঐক্য পরিষদ থেকে জানানো হয় তাদের দাবি মানা হয়নি। তাই বুধবার থেকে আবারও আন্দোলনের ডাক দেয়া হয়। এদিন সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআর এর কার্যালয়ে জড়ো হতে শুরু করে। গত কয়েকদিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। দুপুর 1:15টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। উপদেষ্টাদের সাথে বৈঠকে তাদের দাবির বিষয়গুলো তুলে ধরা হয়, কিন্তু তা না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল 20 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। সে সাথে অধ্যাদেশ বাতিল ছাড়াও এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানানো হয় এবং অসহযোগ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এছাড়া 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানায় তারা। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। আগামীকাল 22 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি ও যাত্রী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে কাজ আগেই শেষ হওয়ায় আগামী 2025-26 অর্থ বছরের বাজেট পেশে কোনো সমস্যা হবে না বলে জানায় তারা। গত 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। যেসব কারখানা মালিক 28 মের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ করবে না তাদেরকে কারাভোগ করতে হবে এবং বিদেশ ভ্রমণেও রেড অ্যালার্ট জারি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে ঈদুল আজহা নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মালিকারি করে সেগুলোকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না রাতেও না। রাতে স্পিড বোটগুলো যেন চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে, যারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন। ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে।
চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে চায় সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চামড়ার মান ঠিক রাখতে সারা দেশের মাদ্রাসাগুলোতে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করবে সরকার। কারণ প্রধান উপদেষ্টা চান কোরবানির চামড়ার প্রকৃত হকদার এতিমরা যেন এর উপযুক্ত মূল্য পান। আজহার লিবনের প্রতিবেদনে বিস্তারিত। ঈদ মানেই নগর জুড়ে কোরবানির হাট, গ্রাম থেকে পশু নিয়ে আসা অনভিজ্ঞ বিক্রেতাদের সমাগম এবং ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজদের দৌরাত্ম্য। গণঅভ্যুত্থান পরবর্তী কোরবানির ঈদ কি দুষ্কৃতিকারীদের এই দৌরাত্ম্য থেকে বের হতে পারবে? এমন প্রশ্ন যখন প্রাসঙ্গিক, তখন বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা। বাণিজ্য উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা সহ এখানে ছিলেন 5 উপদেষ্টা, ছিলেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক সহকারী, দক্ষিণ সিটির মেয়র সহ সংশ্লিষ্টরা। ব্রিফিংয়ে জানানো হয়, চাঁদাবাজি সহ এবারের ঈদে সব অপরাধ রুখতে কঠোর অবস্থানে আছে সরকার। সহজে যাতে এ সংক্রান্ত অপরাধের বিষয়ে ভুক্তভোগী সহ তথ্যদাতারা তথ্য দিতে পারেন, সেজন্য 24 ঘন্টা যোগাযোগ করা যায় এমন একটা সেল ও হেল্পলাইন নম্বর থাকবে। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয়, কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। এখানে চামড়া সংরক্ষণ, এর উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করা, বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষা এবং সাভার চামড়া শিল্প নগরী সহ কোরবানির মৌসুমে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের বিস্তারিত পদক্ষেপের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, উপযুক্ত মূল্য পাওয়ার আগ পর্যন্ত যাতে গুণগত মান ঠিক রেখে চামড়া সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যে সারা দেশে মাদ্রাসাগুলোতে 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে সরকার। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, প্রাণীর উপর যাতে নিষ্ঠুরতা বন্ধ হয় সেই পদক্ষেপও নিচ্ছে সরকার। গরু, ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয়, সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টারা আরও জানান, প্রধান উপদেষ্টা চান এতিমের হক চামড়ার যেন উপযুক্ত মূল্য পান। সে লক্ষ্যে চামড়ার ক্রেতাপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় আলোচনার উদ্যোগ নিচ্ছে তারা। বাজার উইল টেক ইটস ওন কোর্স। আজহার লিমন, এখন, ঢাকা। ময়মনসিংহে কোরবানির পশু উঠতে শুরু করেছে হাটে। মুক্তাগাছা নতুন বাজারের সপ্তাহের বুধবার বসে গরুর হাট। প্রতি হাটে কয়েক কোটি টাকার বেচাকেনা হয়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন তারা? নাফিব, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঠিক আইমন নদীর পারে এই শতবর্ষী মুক্তাগাছা নতুন বাজার পশুর হাট, এবং এই হাটে আসার পর আমরা যেটা দেখতে পেরেছি, শুধু কোরবানির ঈদকে কেন্দ্র করে নয়, সবসময় কিন্তু একেবারে ক্রেতা বিক্রেতায় কিন্তু ভরা থাকে এবং অনেক বৃহৎ বড় একটি হাট, প্রাচীন একটি হাট। এবং এই হাটের সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে দেশি কোরবানির পশুর একটা অভয়ারণ্য বলতে পারেন আপনি। বিভিন্ন যে উপজেলা আছে, জেলা আছে যতগুলো, এবং বিভাগের বিভিন্ন শহরের দিকে সিলেট, সুনামগঞ্জ, ফেনী, টাঙ্গাইল থেকে কিন্তু প্রচুর ক্রেতারা, পাইকার ফরিয়ারা এখানে এসে গরু বিক্রি করেন এবং কিনে নিয়ে যান। এবং কোরবানির আগে হাটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর জমে উঠেছে। এবং আজকে যেটা আমরা দেখতে পেলাম, যেহেতু ক্রমবর্ধমান হারে গোখাদ্যের দাম বাড়ছে, সেহেতু দেশি গরুতে আমরা কিন্তু গত বছরের তুলনায় প্রত্যেকটি গরুতে কিন্তু বিভিন্ন গরুতে আমরা 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কম দাম দেখতে পাচ্ছি। এটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে ক্রেতা বিক্রেতার মাঝে। মূলত এই হাটটি মূলত পাইকার ফরিয়ার হাট, তারপরেও প্রচুর গৃহস্থরা এখানে গরু নিয়ে আসেন কোরবানির জন্য। এবং কোরবানির এই সময় প্রতি হাটে 7 থেকে 8 কোটি, 10 কোটি টাকা, 15 কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায় হাট প্রতি বুধবারে হাটের বেচা বিক্রি। যেহেতু এবার হাটটি কিন্তু গত বছর আমরা দেখতে পেরেছি যে যারা ইজারা নিয়েছিল 45 লক্ষ টাকা, এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে এবার কিন্তু মুক্তাগাছা পৌরসভা এটি খাস খতিয়ানে এনে তারা এই হাটটি চালাচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে মাত্র 5টি হাট তারা করেছেন, সেখানে 32 লক্ষ টাকা তারা ইজারা পেয়েছেন। আজকে 6ষ্ঠতম হাট। সুতরাং ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন যে হাটের যদি ব্যবস্থা, পানি থেকে শুরু করে বা বিভিন্ন ব্যবস্থা যদি আরও ভালো থাকে, তাহলে ক্রেতা
ক্রেতা সমাগম আরও বাড়বে এবং এখানে সর্বোচ্চ আমরা বিদেশি গরু দেখতে পেরেছি 4 থেকে 4.5 লাখ টাকা এবং দেশি গরুর ক্ষেত্রে সর্বোচ্চ আমরা দাম দেখতে পেরেছি 1,50,000 থেকে 60,000 টাকা এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন অনেকেই কিন্তু এখানে কোরবানির পশুকে দেখতে এসে কিন্তু কিছু দেশি গরু আমরা দেখতে পেরেছি তারা কিনেও নিয়ে গেছেন এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী এবার 2.5 লক্ষ গরু রয়েছে কোরবানির পশুর জন্য, যেখানে চাহিদা রয়েছে 1,92,000 এবং 50,000 কোরবানির পশু কিন্তু এবার উদ্বৃত্ত থাকবে ময়মনসিংহ জেলায়। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের নতুন বাজার মুক্তাগাছা নতুন বাজার কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ খবর আমার কাছে। নাফি। তদবির বাণিজ্য, চাঁদাবাজি, বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসান এবং এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। দুদক জানায় দুর্নীতির তথ্যপাত্র বিচার বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তীর যার দিকে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। তলবে বুধবার হাজিরা দিতে আসেন দুদক কার্যালয়ে। দুর্নীতির বিষয়ে ঘণ্টাখানেক দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদিও বের হয়ে সালাউদ্দিন তানভীর নিজেকে নির্দোষ দাবি করে বলেন অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত তিনি। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন, আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। একইভাবে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবি গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন, প্রয়োজনে পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও। আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব এবং আমি যেহেতু আমরা তার অধীনস্থ, তার অনুমতি নিয়েই আমরা পরবর্তী ডিসিশন নেব আর কি। দুদক বলছে দুর্নীতির অভিযোগগুলোর সাথে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। রেকর্ডের প্রেক্ষিতে ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মুয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন ঢাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জব্দ করা হয়েছে বাসটি। বাসের যাত্রীরা জানায় মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আব্দুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পরে সাভারের বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী বাসে ওঠে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশি 8 থেকে 10 জন ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটি নিয়ন্ত্রণ নেয়। পরে তারা সবার চোখ মুখ বেঁধে ফেলে। এরপর রাতভর বাসটি নিয়ে সাভারের চন্দ্রা ও যমুনা সেতু পর্যন্ত কয়েকবার চক্কর দেয় ডাকাত দল। এ সময় যাত্রীদের কাছ থেকে লুট করে নেয় ফোন, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল। ভোর 5:30টার দিকে টাঙ্গাইলের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায় তারা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। লেঙ্গা পার হওয়ার পরে ডাকাতরা এটার কন্ট্রোলে নেয়। পরবর্তীতে ডাকাতি বাস চলন্ত অবস্থায় ডাকাতি করতে থাকে এবং রাবনাতে এই ডাকাতরা এখানে বাসটি থামিয়ে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারে আমাদের অভিযান কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সদর থানার টিম এবং ডিবি টিম কাজ করছে। এই মামলায় বাসটির একজন ভুক্তভোগী বাদী হয়েছেন এবং এটা মামলা রুজু হয়েছে সদর থানায়। শ্লীলতাহানির ব্যাপারটা আমরা এটা মামলায় উল্লেখ করেছি। এখানে যাত্রীদের থেকে যখন সোনা গয়না বা টাকা পয়সা যখন নিচ্ছিল, মহিলাদের শ্লীলতাহানি মামলাটাও সাথে রেখেছি। গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে বিমান বাহিনীতে যুক্ত হলেন 45 জন নতুন অফিসার ক্যাডেট। কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় 3 বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়।
দেশের যে কোনো ক্রান্তি লগ্নে 3 বাহিনী একসাথে কাজ করবে। আহ্বান জানান দেশের জন্য নিজেদেরকে নিবেদিত করার। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। দেশের আকাশ সুরক্ষায় জীবন বাজি রাখার শপথ নিলেন বাংলাদেশ বিমান বাহিনীর নবীন কমিশনড অফিসাররা। যশোরে বিমান বাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মুক্ত আকাশে লাল সবুজের রঙিন আভা ছড়িয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং। কুচকাওয়াজের মাধ্যমে এই বাহিনীতে কমিশন লাভ করেন এক নারীসহ ৪৫ জন অফিসার ক্যাডেট। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেখেন নবীন অফিসারদের নিরলস পরিশ্রম আর কঠোর প্রশিক্ষণের প্রদর্শনী। এ সময় কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন নৌবাহিনীর প্রধান। দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণের পর বিমান বাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যুক্ত হতে পেরে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান ক্যাডেট অফিসাররা। ছোটবেলা থেকেই উড়ন্ত বিমান দেখে মনের কোণে যে স্বপ্ন আমি বুনেছিলাম তা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমি আমার এই অসাধারণ অর্জনের জন্য আমার বাবা মা, আত্মীয় স্বজন সহ সর্বোপরি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহেন্দ্রক্ষণে আমার প্রশিক্ষকগণের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রম, দিক নির্দেশনা এবং তাদের কঠোর দিক নির্দেশনার মাধ্যমে তারা আজকে আমাদেরকে আজকের দিনে এই পর্যায়ে আসা একটি ভিত্তি তৈরি করে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর প্রধান জানান দেশের ক্রান্তি লগ্নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত এবং এর কর্মপরিধিও অনেক বিস্তৃত। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে বিমান বাহিনীর উন্নয়নের এই চলমান গতিধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিমান বাহিনীর প্রতিটি আধুনিক সরঞ্জামের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে তাগিদ দেন নৌপ্রধান। জানি বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল। তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহিত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মনে রাখবে, তোমরা এই বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্ণধার হতে চলেছ, আর তাই নিজেদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই তোমাদের একান্ত কর্তব্য। এ সময় ৮৬তম বাফা কোর্সের গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন নৌপ্রধান। বাংলার আকাশ মুক্ত রাখার প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলেন আরও একদল তরুণ কমিশন ক্যাডেট, যারা অতীতের মতো আগামীতেও বাংলার আকাশ মুক্ত রাখার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করবেন, এমনই আস্থা ও বিশ্বাস সকলের। আসিফ ইকবাল খান, এখন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। ইতিমধ্যে বিপদসীমার উপরে বইছে জুড়ি নদীর পানি। সুরমা ও কুশিয়ারার পানিও পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে আগাম বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। গত বছরের ক্ষতি কাটিয়ে না উঠতেই বন্যার শঙ্কায় আতঙ্কিত হাওরবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। কয়েকদিন ধরেই টানা বর্ষণের কবলে মৌলভীবাজার, সাথে উজান থেকে আসা ঢলে দ্রুত বাড়ছে জেলার মনু ও ধলাই নদীর পানি। আর জুড়ি নদীর পানি বুধবার সকাল ৯টা পর্যন্ত বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপরে ছিল। নদ নদীর পানি বাড়তে থাকায় এবং শহররক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়ে বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর সাথে ধলাই নদীর মকাবিল সীমান্তে প্রায় ২০০ ফুট বেড়িবাঁধের নির্মাণ কাজ বিএসএফের বাধায় শেষ না হওয়ায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। বিএসএফ বান দিতে তারা দিছে না, আর এই বান না দেওয়ার কারণে এই পানি ধলাই নদীর পার মারিয়া অবশ্যই এটা আমরা গড়াইয়া নিতে পারে বাসাইয়া। মেঘ বাদলির কারণে পানি মূলত আরো বাড়তেছে, সম্ভবত আরো বাড়বে। বান নাই ভাই, ওটার লাগে আমরা আতঙ্ক মাঝে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে সিলেটেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিতে উজানের ঢলে নতুন করে পিয়াইন ও ধলাই নদে পানি বেড়েছে, আর সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে সুনামগঞ্জে গেল ৩ দিন ধরে বৃষ্টি অব্যাহত। পাশাপাশি উজানের ঢলে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। গত বছরের ক্ষতি কাটিয়ে না উঠতেই দ্রুত পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে হাওরবাসী।
যেভাবে বৃষ্টিপাত হইতেছে এবং পাহাড়েরও যেভাবে পানি নামতেছে, এতে বন্যার আশঙ্কা খুব বেশি। বর্ষা মৌসুমে যে কোনো টাইমে ফুল করে পানি, আর বৃষ্টি হইলে পানি বাড়ে। আবার সেই বন্যার আতঙ্কটা রয়ে গেছে, যদি পানি বাড়ে আমরা অবস্থা খারাপ হয়ে যাব। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সুনামগঞ্জে নদীর পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। নদীর পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে, সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা ফ্লাডের আশঙ্কা সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরও কয়েকদিন এমন টানা বর্ষণ থাকতে পারে। এ অবস্থায় আগাম বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। সাদাত শাহেদ, এখন। টি-20তে বড় দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। বারবার ছোট দলগুলোর কাছে হারের মূল কারণ ক্রিকেটারদের মেধার ঘাটতি। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ কমানোর আবদারে বিরক্ত তিনি। ওয়াসিল হক পান্থর প্রতিবেদনে বিস্তারিত। বলেছে আমরা ভালো টিম, আমি তো বলি যে আমরা ভালো টিম হয়ে উঠতে পারিনি। হতাশা হোক কিংবা মনের কথা, গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সই যেন সাবেক অধিনায়কের কথার সার্থকতা প্রমাণ করেছে। ফিল্ডিং আর বোলিং দেখে খুব একটা কোয়ালিটি মনে হলো না। গেল মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে লজ্জাজনক হার, কিংবা শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে হার। বিশেষজ্ঞদের কাছে এসব হারের ব্যাখ্যা একটাই, ক্রিকেটারদের মেধার ঘাটতি। মেধার ঘাটতি, আপনি কোন সময় কোন জিনিসটা করতে হবে সেটার ইমপ্লিমেন্টেশনটা খুবই পোর। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে আরও কোয়ালিটি ক্রিকেট খেলা উচিত ছিল বাংলাদেশ টিমের জন্য। ফিল্ডিং তো আমার কাছে মনে হয় পোর। দেখেন আপনি তহিদ হৃদয়ের মতো প্লেয়ার, ডিপ স্কোর লেগে বল, আপনি ব্যাটসম্যান তো ওই মুহূর্তে দৌড়াবেই 2 রান নেবে লাস্ট বলে, বল হাতে রেখে দরকার কি 7 ছেড়ে দাও। আমাদের প্লেয়ারদেরকে আরো স্কিলফুল হইতে হবে। 6টা বল আসছে, 6 মারার বল আমরা 3টা মারতে পারতেছি আর 3টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি 6টা বলের মধ্যে 5টা 6 মারতে হবে। সাম্প্রতিক সময়ে আবারও ফিল্ডিংয়ে দৈন্যদশা বাংলাদেশের, যার কারণে পুরো দলের উপরেই পড়ছে নেতিবাচক প্রভাব। ইম্পর্টেন্ট মুহূর্তে একটা ক্যাচ ছেড়ে দেবেন, এই ক্যাচটা কিন্তু মেন্টালি কিন্তু সবার মধ্যে এফেক্ট করে। যে ছাড়ছে তার মধ্যে যেমন এফেক্ট করে, এবং পুরো 10 জনের মধ্যে কিন্তু মাথার মধ্যে প্রেশার এই মেইন ক্যাচটা ছেড়ে দিয়েছে। এখন সবাই ওটা নিয়ে চিন্তা আছে। তো পরবর্তীতে দেখা গেলো যে আবার একটা ক্যাচ ছিল, তখন কি হয়, যারা ক্যাচ ধরা জানে খুব ভালো ফিল্ডার তাদের মধ্যে কনফিডেন্সটা হারিয়ে যায়। আমার কাছে মনে হয় পুরো টিমের মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভ জিনিসগুলো বেশি কাজ করছেন, যার জন্যই হয়তো টিমের মধ্যে অন্যান্য প্লেয়ারগুলো ভীত হয়ে পড়ছে। এরই মধ্যে পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে, তবে ক্রিকেটারদের আবদারের পরিপ্রেক্ষিতে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। একদম পেশাদারি তো মনে করেন যে পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করেন, আপনি এগেনস্ট পাকিস্তান সবসময় তো এই ধরনের দলগুলোর সাথে আপনি ম্যাচ খেলতে পারবেন না। আমি তো মনে করি 3টা জায়গায় 7টা ম্যাচ খেলেন, লিগ, বিপিএল মান ভালো না, তাহলে আমি যত বেশি পরিমাণ ম্যাচ খেলবো এগেনস্ট পাকিস্তান, এগেনস্ট শ্রীলঙ্কা, এগেনস্ট আফগানিস্তান, ইন্টারন্যাশনাল ম্যাচ, এরকম কোয়ালিটি টিম, আপনি নিজেকে আরও আপনি ইমপ্রুভের গ্রাফটা উপরের দিকে যাবে। খারাপ সময় থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দিলেন খালেদ মাসুদ পাইলট। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাখাইনে করিডোর নয়, মানবিক চ্যানেলে পৌঁছাবে ত্রাণ, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। দাবি বাংলাদেশ ছাড়া পাসপোর্ট নেই অন্য কোনো দেশের। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। ইশরাকের মেয়র ইস্যুতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ অবরোধ, যানজটে ভোগান্তি, ফের পেছালো রিটের আদেশ। হাইকোর্ট এবং সুপ্রিম ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। ইসি পুনর্গঠনের দাবিতে ব্যারিকেড ভেঙে এনসিপির বিক্ষোভ, প্রয়োজনে সংবিধান পোড়ানোর কর্মসূচি, রাজনৈতিক দাবির বিষয়ে মন্তব্য নেই কমিশনের। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে ঐক্য পরিষদ। এবং 28 মের মধ্যে শ্রমিকের পাওনা না দিলে কারাভোগ, কারখানা মালিকদের
বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।